হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুমন স্যার চলে এসেছি রাসায়নিক গণনা লেকচার নাম্বার 3 নিয়ে। যারা যারা এখনো পর্যন্ত লেকচার 1 লেকচার 2 দেখোনি তারা অতি অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা অবশ্যই দেখে নিও। তাহলে লেকচার 3 তোমাদের পক্ষে বুঝতে খুবই সুবিধা হবে। লেকচার 2তে আমরা কি শেষ করেছিলাম না, লেকচার 2তে আমরা শেষ করেছিলাম দশম শ্রেণীর পাঠ্যসূচিতে যে দুই ধরনের ক্যালকুলেশন আছে, অর্থাৎ ওজন ভিত্তিক গণনা, ওজন আয়তন ভিত্তিক গণনা। তো ওজন ভিত্তিক গণনা টোটালি শেষ হয়ে গেছিল। আজকে আমরা পড়বো ওজন আয়তন ভিত্তিক গণনার ক্যালকুলেশন। তো সেই ওজন আয়তন ভিত্তিক ক্যালকুলেশন পড়ার আগে কয়েকটি টার্ম আমরা জেনে নেব। সেই টার্মগুলি আমাদের সিলেবাসে ভীষণই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর অঙ্ক আসে। ঠিক আছে, সেগুলো কি কি টার্ম না, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, তারপর প্রমাণ ঘনত্ব, বা তারপর বলতে পারো আণবিক ভর। আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের কি সম্পর্ক, বাষ্প ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বের কি সম্পর্ক, এইগুলো আমরা জেনে নেব। এগুলো জানলে আমাদের অনেক সুবিধা হবে। তো চলো প্রথমেই দেখো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। তাহলে মনে রাখতে হবে বাষ্প ঘনত্ব কার হয় না, বাষ্প কথাটার মানেই বুঝতে পারছো গ্যাসীয়, তাই গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব হয়। তাহলে বাষ্প ঘনত্ব কাকে বলে না, একই চাপে ও তাপমাত্রায়, প্রথমেই আন্ডারলাইন করো, একই চাপে ও তাপমাত্রায়, ভীষণ ইম্পর্টেন্ট। এটা না হলে বাষ্প ঘনত্বের ডেফিনেশন ইনকমপ্লিট। একই চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসের ওজন সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। তাহলে হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টিভে আমরা বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের ডেফিনেশন আমরা দিচ্ছি। তাহলে বাষ্প ঘনত্বকে আমরা কিভাবে লিখতে পারি না, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব ক্যাপিটাল ডি ইকুয়াল টু ভি আয়তন ওই গ্যাসের ওজন ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। অর্থাৎ এটা যদি আমরা মার্ক করে রাখি, তাহলে ভালো করে দেখো যে গ্যাসের বাষ্প ঘনত্ব ক্যালকুলেট করছি, ভি আয়তন ওই গ্যাসের ওজন ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। আয়তনটা কিন্তু সেম হতে হবে, উপরে যদি ভি আয়তন নাও নিচেও ভি আয়তন, উপরে যদি 500 ml নাও নিচেও 500 ml, এইরকম ব্যাপারটা ক্লিয়ার। তাহলে বাষ্প ঘনত্ব ডেফিনেশন হয়ে গেল। এবারে কয়েকটি নোট বাষ্প ঘনত্ব রিলেটেড মনে রাখতে হবে। সেটা কি, সেটা হলো কি না, বাষ্প ঘনত্ব রিলেটেড নোট কি না, একটি নির্দিষ্ট গ্যাসের বাষ্প ঘনত্ব নির্দিষ্ট, বাষ্প ঘনত্ব কোনো একটা গ্যাসের জন্য ফিক্সড, সেই গ্যাসের বাষ্প ঘনত্ব নির্দিষ্ট, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে। 3 নাম্বার, গ্যাসের বাষ্প ঘনত্বের একক বিহীন রাশি। যেহেতু গ্যাসের বাষ্প ঘনত্ব দেখো দুটোই ওজন, তাই দুটো সমজাতীয় রাশি, তো সমজাতীয় রাশির ভাগফল ইউনিট লেস হয়, অর্থাৎ বাষ্প ঘনত্ব একক বিহীন রাশি। পরীক্ষাতে শর্ট কোশ্চেন অবশ্যই আসে বাষ্প ঘনত্বের একক কি, উত্তর হবে এটা একক বিহীন রাশি। ক্লিয়ার। তো 3 নম্বর পয়েন্ট হয়ে গেল, বাষ্প ঘনত্বের একক হলো এটা একক বিহীন রাশি। নেক্সট আসি আমরা, গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে না, গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে না, প্রমাণ চাপ ও তাপমাত্রায়, প্রমাণ চাপ ও তাপমাত্রায় ব্র্যাকেটে এসটিপি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেখানে টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন, প্রেসার হচ্ছে 1 এটিএম। 1 লিটার কোন গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। আই রিপিট, প্রমাণ চাপ ও তাপমাত্রায় ব্র্যাকেটে এসটিপি তে 1 লিটার কোন গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। দেখা যাক একটা এক্সাম্পল নি, ধরো সাপোজ আমরা হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব বের করব। হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব আমরা বের করতে চলেছি, তো কি করব না, ভালো করে দেখো 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত, 2 গ্রাম। ওর আণবিক ওজনটা, হাইড্রোজেনের আণবিক ওজন কত, 2 গ্রাম। তাহলে 2 গ্রাম, তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত না, 2 ইন্টু 2 গ্রাম, তো তার মানে
2 ডিভাইডেড বাই 22.4 গ্রাম সমান, এটা করলে আসবে 0.089 গ্রাম পার লিটার। তাহলে পরীক্ষাতে অনেক সময় শর্ট কোশ্চেন এসেই যায়, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত? না, উত্তর হবে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব এটা মুখস্থ রাখবে, এটা শর্ট কোশ্চেনে পড়ে 0.089 গ্রাম পার লিটার। গ্যাসের বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্বের মেন পার্থক্যটা কোথায়? না, গ্যাসের বাষ্প ঘনত্ব একক নেই, যেহেতু দুটি সমজাতীয় রাশি। গ্যাসের প্রমাণ ঘনত্বের একক আছে, সেটা হলো গ্রাম পার লিটার। ডেফিনেশনেই বলা আছে, দেখো ভালো করে, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। তার মানে 1 লিটারের যা ভর সেটাই হচ্ছে প্রমাণ ঘনত্ব। তাহলে হাইড্রোজেন গ্যাস কেন, অন্য গ্যাসের ক্ষেত্রেও আমরা প্রমাণ ঘনত্ব বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো? না, 1 লিটারের সাপেক্ষে তার যে ভরটা সেটাই হলো তার প্রমাণ ঘনত্ব। ক্লিয়ার? নেক্সট, প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? না, ভালো করে দেখো, বাষ্প ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্বের সূত্র কি? গ্যাসের বাষ্প ঘনত্বের সূত্র কি? ব্র্যাকেটে ক্যাপিটাল ডি ইকুয়াল টু, সূত্র কি ছিল? না, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এখন বলতে পারো আগে ভি লিটার লেখা ছিল, এখন স্যার কেন 1 লিটার লেখা হলো? দুটো আয়তন সমান হলেই হলো, অর্থাৎ এটা 1 লিটার তো এটা 1 লিটার, এটা যদি 2 লিটার নিতাম এটাও 2 লিটার নিতে হতো, একই ব্যাপার। তো এখন এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, ভালো করে ভাবো, এর আগে আমরা যখন প্রমাণ ঘনত্বের ডেফিনেশন পড়েছিলাম তখন সেখানে বলা ছিল 1 লিটারের গ্রামে প্রকাশিত ভরকে প্রমাণ ঘনত্ব বলা হয়। তাহলে এখানে কি আছে? এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর মানে গ্যাসটির প্রমাণ ঘনত্ব। গ্যাসের প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর মানে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, অর্থাৎ H2 এর প্রমাণ ঘনত্ব। তাহলে আমরা জানি এর আগের লেকচারে, এর আগের পার্টে আমরা পড়েছি যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত? 0.089 গ্রাম পার লিটার। তাহলে ওই মানটা আমরা বস করে দেব। তাহলে কি হবে? গ্যাসের প্রমাণ ঘনত্ব, গ্যাসের প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই 0.089। তাহলে প্রমাণ ঘনত্ব সমান কি হবে? এই প্রমাণ ঘনত্ব সমান না 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। এই সূত্রটি মুখস্থ রাখিতে হইবে অতি অবশ্যই। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। এই সূত্রটার থেকে অঙ্ক দেবে। কিভাবে দেবে? বাষ্প ঘনত্ব বলে দেওয়া থাকবে, প্রমাণ ঘনত্ব জানতে চাইবে, অথবা প্রমাণ ঘনত্ব বলে দেওয়া থাকবে, বাষ্প ঘনত্ব জানতে চাইবে, তখন এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে হবে। নেক্সট, বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? না, যদি আণবিক
ভরকে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করি মোলার মাস, এবং বাষ্প ঘনত্বকে যদি ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি, তাহলে দুজনকার মধ্যে সূত্র কি না এম ইকুয়াল টু 2D, অর্থাৎ গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। বিগ ইম্পর্টেন্ট একটা সূত্র। কোন গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভর চাইছে, তখন এই সূত্র অ্যাপ্লাই করবে। আবার কোন গ্যাসের আণবিক ভর দেওয়া আছে, বাষ্প ঘনত্ব চাইছে, তখন এই সূত্র অ্যাপ্লাই করবে। তো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, নোট করে নাও। নেক্সট দেখো, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, প্রমাণ ঘনত্ব, আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের সম্পর্ক, প্রমাণ ঘনত্বের সাথে বাষ্প ঘনত্বের সম্পর্ক, এগুলো আমরা পড়ে নিয়েছি। এখন আমরা পড়ব ওজন আয়তন ভিত্তিক যে প্রবলেম, তার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো দেখা যাক কি কি তথ্য রয়েছে। না, ওজন আয়তন ভিত্তিক গণনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার বা 22,400 ml। আমরা এর আগেও পড়েছিলাম ক্লাস 9-এ যে এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 1 মোল কোন গ্যাসের আয়তন 22.4 লিটার অথবা 22,400 ml অথবা 22,400 সিসি অথবা 22,400 সেমি কিউব, এক জিনিস। নেক্সট, গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়জাত পদার্থের আয়তন এসটিপিতে দেওয়া না থাকলে সেক্ষেত্রে সংযুক্ত গ্যাস সমীকরণ P1V1/T1 = P2V2/T2 প্রয়োগ করে এসটিপিতে ওই আয়তনের মান নির্ণয় করতে হয়। ধরো কোনো একটা অঙ্ক এসটিপিতে আয়তন দেওয়া নেই, তাহলে P1V1/T1 = P2V2/T2 এই সমীকরণটা প্রয়োগ করে আমরা ওর আয়তনকে এসটিপিতে নিয়ে আসবো। ক্লিয়ার? 3 নাম্বার, এসটিপিতে 1 লিটার, এটা হাইড্রোজেন গ্যাস হবে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম পার লিটার। সরি, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত না 0.089 গ্রাম, মানে যেটা গ্যাস হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব বলছিলাম, সেটা এখানে 1 লিটারের ভর দেওয়া আছে। গ্যাসের আণবিক ওজন সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, যেটা এখানে সূত্র বলেছিলাম M = 2D। 5 নম্বরে আসি, এসটিপিতে 1 লিটার কোন গ্যাসের ওজন 0.089 গ্রাম ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। এই যে প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছিলাম যে প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, এটাই ওখানে লেখা আছে, ভালো করে দেখো। এসটিপিতে 1 লিটার কোন গ্যাসের ওজন মানে প্রমাণ ঘনত্ব = 0.089 গ্রাম ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। তাহলে এই সমস্ত তথ্যগুলোকে নিয়ে আমরা অঙ্কে ঢুকে যাব। তো দেখা যাক নেক্সট প্রথমের কি অঙ্ক রয়েছে। প্রবলেম 1, এসটিপিতে 500 ml একটি গ্যাসের ভর 1.4634 গ্রাম, যদি এসটিপিতে এই হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব 0.08987 গ্রাম পার লিটার হয়, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে, আণবিক ভর নির্ণয় করো। ভালো করে দেখো অঙ্কে কি কি দেওয়া আছে আর কি চেয়েছে। অঙ্কে দেওয়া আছে 500 ml একটি গ্যাসের ভর এত গ্রাম, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমি যদি অঙ্কটাকে এভাবে ক্যালকুলেট করি যে 500 ml গ্যাসের ভর 1.4634 গ্রাম, তাহলে 1 ml গ্যাসের ভর কত, 1.4634 ডিভাইডেড বাই 500 গ্রাম, তাহলে 1000 ml এ কত, 1.4634 ডিভাইডেড বাই 500 ইন্টু 1000 গ্রাম। এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, এটা আসছে
1.4643 1.4634 ভাজিত 500 ইন্টু 1000, এটা আসছে 2.9268 গ্রাম। অর্থাৎ যখন আমরা প্রমাণ ঘনত্বের ডেফিনেশন পড়েছিলাম সেখানে বলাই ছিল যে এসটিপিতে 1 লিটার তথা 1000 ml এর কোন গ্যাসের ভর হচ্ছে সেটাই প্রমাণ ঘনত্ব। তাহলে এখানে দেখো 1000 ml এর যে ভর সেটাই প্রমাণ ঘনত্ব। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, এটাই আমরা বলতে পারি প্রমাণ ঘনত্ব গ্যাসটির। তাহলে এখন আমরা সূত্র কি জানি? এখন আমরা সূত্র জানি এটা প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। তাহলে প্রমাণ ঘনত্ব কত না 2.9268 ইকুয়াল টু 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব সমান কত হবে না বাষ্প ঘনত্ব সমান হবে 2.9268 ডিভাইডেড বাই 0.089। এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে দেখা যাক। টু 2.9268 ভাজিত 0.089 32.88। বাষ্প ঘনত্বের কিন্তু ভুল করেও কোনো একক দিও না, তাহলে নাম্বার কেটে নেবে। বাষ্প ঘনত্ব কত 32.88। এখন তাহলে বাষ্প ঘনত্ব গ্যাসটির বেরিয়ে গেল 32.88। এখন আণবিক ভর চেয়েছে, তো আণবিক ভর কি সূত্র আমরা জানি, এখানে দেখো করে নিচ্ছি। m ইকুয়াল টু 2d, mটা গ্যাসের আণবিক ভর, 2 ইন্টু বাষ্প ঘনত্ব কত বেরিয়েছে 32.88, 32.88। তাহলে কত আসবে 2 দুগুণে 4, 60। দেখে নেওয়া যাক কত আসছে। 32.88 ইন্টু 2 65.76। তাহলে আণবিক ভর কত হলো না আণবিক ভর হলো 65.76। ক্লিয়ার? তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব হচ্ছে 32.88 এটা, আর গ্যাসটির আণবিক ভর হলো এটা 65.76। ক্লিয়ার? নেক্সট অঙ্কে আসি। দেখো প্রবলেম 2। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। গ্যাসটির বাষ্প ঘনত্ব আণবিক ভর কত যদি মৌলটি ত্রিপরমাণুক হয়? তাহলে মৌলটির পারমাণবিক ভর কত হবে? ভালো অঙ্ক এটা। কি বলছে? গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে আগে গ্যাসীয় মৌলের বা অক্সিজেনের আগে বাষ্প ঘনত্ব বের করে নেওয়া যাক। প্রথমে আগে এখানে অক্সিজেন বলতে কিন্তু O2 বোঝাচ্ছে, ভুল করে কেউ অক্সিজেন ও বোঝাবে না। অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম। তাহলে বাষ্প ঘনত্ব কত? m ইকুয়াল টু 2d সূত্র ছিল, তাহলে d ইকুয়াল টু কি m/2, তার মানে আণবিক ভর বাই 2, অর্থাৎ 32/2 মানে 16। কোনো একক হবে না যেহেতু বাষ্প ঘনত্ব ইউনিটলেস। এবারে কি বলেছে? একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? গ্যাসটির বাষ্প ঘনত্ব কত না অক্সিজেনের যে বাষ্প ঘনত্ব 16 তার 5 গুণ, অর্থাৎ 16 5 কত 5 6 30, 5 1 5, 3 8 80। এখন গ্যাসটির তাহলে বাষ্প ঘনত্ব আমরা পেয়ে গেলাম।
তাহলে এখন গ্যাসটির বাষ্প ঘনত্ব কত এবং আণবিক ভর কত, তাহলে যদি মৌলটি ত্রিপরমাণুক হয় তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। কি করতে হবে না, গ্যাসটির মৌলের আণবিক ভর 80 বেরিয়েছে, তাহলে বা গ্যাসটির বাষ্প ঘনত্ব 80, তাহলে আণবিক ভর কত হবে, আণবিক ভর হবে 2 ইন্টু বাষ্প ঘনত্ব 160, তাহলে বাষ্প ঘনত্ব 80, আণবিক ভর 160। এখন বলে দিয়েছে যদি মৌলটি ত্রিপরমাণুক হয় তাহলে মৌলটির পারমাণবিক ভর কত, না পারমাণবিক ভর সমান সূত্র কি, আণবিক ভর ডিভাইডেড বাই ত্রিপরমাণু, মানে 3টে পরমাণু আছে, তাহলে 160 কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে দেখে নাও, 3 5 15, 3 5 15, 3 3 কে 9, 53 পয়েন্ট সামথিং আসবে, 53 পয়েন্ট, তাও দেখে নেওয়া যাক কত আসছে, 53.33। ক্লিয়ার? তাহলে মৌলটির পারমাণবিক ভর 53.33। তাহলে 3টে উত্তরে বেরিয়ে গেল। নেক্সট, 1 কেজি CaCO3 কে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে। দেখো আবার সেই পুনরায় আগের প্রবলেম, যে রাসায়নিক বিক্রিয়া তোমাকে জানতেই হবে। তাহলে CaCO3 কে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, CaCO3 সলিড, অবশ্যই একে উত্তপ্ত করছো, উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। ব্যালেন্স করার প্রয়োজন আছে কি, না ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই, সব মিলে গেছে। তাহলে এই CO2 গ্যাস, CaO সলিড, তাহলে কি বলেছে, তাহলে CaCO3 ভরটা দেওয়া আছে 1 কিলো, আর এসটিপিতে কত আয়তন চেয়েছে, তার মানে ওজন আয়তনের অঙ্ক। তাহলে এর ওজন বের করব আর এর আয়তন বের করব। দেখো এর আয়তনটাকে বের করে নি, কত মোল CO2 আছে, 1 মোল, তাহলে 1 মোল CO2 এর আয়তন 22.4 লিটার। আর CaCO3 এর ওজন, কেননা 1 কেজি দেওয়া আছে এখানে, তাহলে এর ওজনটা বের করে নেওয়া যাক। ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের 12, আর অক্সিজেনের হচ্ছে 16 3 48, তাহলে 40 40 80 88 আর 12 100 গ্রাম। তাহলে ঐকিক নিয়মে করো যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাওয়া যায়। 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত পাওয়া যাবে, 22.4 ডিভাইডেড বাই 100 ইন্টু 1000। এটার ক্যালকুলেশন অতি অবশ্যই মুখে মুখে হয়ে যাবে, দুটো শূন্য কেটে গেল, তার মানে 224 লিটার CO2 পাওয়া যাবে। ক্লিয়ার? তো দেখে নাও, নেক্সট অঙ্কে আসছি। এটা একটু অঙ্কটা ট্রিকি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 27 ডিগ্রি উষ্ণতায় 750 মিলিমিটার চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে আগে বিক্রিয়াটা লিখে নাও, বিক্রিয়াটা আগে লিখে নাও। MgCO3 প্লাস 2 মোল HCl উৎপন্ন হবে MgCl2 প্লাস CO2 প্লাস জল। ব্যালেন্স করার তো দরকার নেই, 2HCl দিলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি
তাহলে এখানে কিন্তু এই আয়তনটা কিন্তু এসটিপিতে দেওয়া নেই, ভালো করে নোট করো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। তার মানে এখানে CO2 যে আয়তন সেটা কিন্তু এসটিপিতে দেওয়া নেই, কেন কি টেম্পারেচার 27 ডিগ্রি আছে, অ্যাটমসফিয়ার চাপ 750 আছে, যেখানে এসটিপিতে কত হওয়া প্রয়োজন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 760 মিলিমিটার অফ মার্কারি। তো ওটাকে আগে এসটিপিতে আনতে হবে, অর্থাৎ আমাদের এই পয়েন্টটা, এই যে বলা ছিল না যে গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থে যদি এসটিপিতে দেওয়া না থাকে সেক্ষেত্রে সংযুক্ত গ্যাস সমীকরণ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 প্রয়োগ করে ওই আয়তনের মান নির্ণয় করা হয়। তার মানে আমাকে P1 V1 T1 P1 V1 বাই T1 এ কাজে লাগাতে হবে। তাহলে এখন এসটিপিতে 1 মোল সমান কত না 22.4 লিটার। তাহলে এক কাজ করো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। P1 কত 750 মিলিমিটার অফ মার্কারি, P2 কত 760 মিলিমিটার, T1 কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, 273 যোগ করে নেওয়া হয়েছে। T2 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। V1 কত আর V2 কত, V2 কোশ্চেন মার্ক, V2 চাই আমরা, V1 হচ্ছে 1 লিটার। তাহলে মান বস করে দাও, P1 কত 750 ইন্টু 1 ডিভাইডেড বাই T1 কত 300 ইকুয়াল টু P2 কত 760 ইন্টু V2 কত কোশ্চেন মার্ক, V2 চেয়েছে, ডিভাইডেড বাই T2 কত না 273। তাহলে এটা করে ক্যালকুলেশন করলে V2 আসবে কত আমরা দেখে নিই ক্যালকুলেশনটা। এটা করলে ক্যালকুলেশন আসবে 0.898 লিটার, 0.898 লিটার, 0.898 লিটার। ঠিক আছে, তাহলে আমরা এসটিপিতে কিন্তু আয়তনটা পেয়ে গেছি। এই যে CO2 আয়তন 1 লিটার দেওয়া ছিল এটা এসটিপিতে ছিল না, এসটিপিতে নিয়ে চলে এসেছি। এখন ঐকিক নিয়মে করতে পারি আমরা। ম্যাগনেসিয়ামের কত 24 প্লাস কার্বনের কত 12, অক্সিজেনের কত 16 3 48 সমান কত আসছে বলতো 40 20 60 70 74, 40 20 60 70 74 72 74 76 8 84। তাই কি হচ্ছে দেখে নেওয়া যাক ক্যালকুলেশনটা। 84। তাহলে ঐকিক নিয়মে করো এবারে না 22.4 লিটার CO2 উৎপন্ন করতে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন। আর একে কত আর 0.898 এ কত 84 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 0.898। এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখা যাক। 84 ডিভাইডেড বাই 2 3.36 গ্রাম। তাহলে এটাই হলো উত্তর কি না 27 ডিগ্রি উষ্ণতায়
750 মিলিমিটার চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে 3.36 গ্রাম বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লৌহ HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। ক্লিয়ার? নোট করে নাও এটা। নেক্সট, যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এনটিপি তে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে? তাহলে বিক্রিয়াটা দেখো, জলকে কার সাথে বিক্রিয়া করাচ্ছে? সোডিয়াম ধাতুর সাথে। তাহলে সোডিয়াম প্লাস জল উৎপন্ন হবে কি? NaOH প্লাস হাইড্রোজেন। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যদি সোডিয়ামের টুকরোকে জলে দিয়ে দাও তাহলে আগুন ধরে যায়। কেন? এই হাইড্রোজেন গ্যাসটার জন্য। তাহলে সোডিয়াম ধাতু কত? এখানে ব্যালেন্স করো 2, এখানে ব্যালেন্স করো 2, তাহলে আর 2 2 4, তাহলে এখানে 2, ব্যাস ব্যালেন্স হয়ে গেছে। এরপর কি বলেছে দেখো, 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এনটিপি তে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে? তো 4.4 গ্রাম, তাই তো? তাহলে 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হলে এনটিপি তে কত আয়তন H2 গ্যাস উৎপন্ন হবে? তো H2 1 মোল, এটা হচ্ছে 22.4 লিটার। আর জল কত? 2 ইন্টু জলের আণবিক ওজন 18, তাহলে 18 দুগুণে 36 গ্রাম। তাহলে ঐকিক নিয়মে করো, 36 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হলে এনটিপি তে 22.4 লিটার গ্যাসের হাইড্রোজেন পাওয়া যায়। একে কত? আর 4.5 এ কত? এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখা যাক। 22.4 2.8 লিটার। তাহলে এই হলো অ্যান্সার। হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? না 2.8 লিটার। ক্লিয়ার? নেক্সট, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে এইচটিপি তে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে? তো অ্যামোনিয়াম সালফেটের সংকেত জানতে হবে। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? না NH4 এর হোল টু SO4। অ্যামোনিয়ামের যোজ্যতা হচ্ছে 1, সালফেটের যোজ্যতা 2, কোনাকুনি দেখো অ্যামোনিয়াম সালফেট। একে কস্টিক সোডা, মনে রাখবে কস্টিক সোডার সংকেত হচ্ছে NaOH। সোডা ফর সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ হলে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কস্টিক সোডা বলেছে না, তাহলে NaOH X সঙ্গে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? না Na2SO4 উৎপন্ন হবে প্লাস Na2SO4 উৎপন্ন হবে প্লাস জল হবে প্লাস অ্যামোনিয়া গ্যাস হবে। এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করে নাও, এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করে নাও, এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করে নাও। এটা 2 NaOH দিয়ে দাও, আর এটা 2 মোল জল দিয়ে দাও, এটা 2 মোল অ্যামোনিয়া দিয়ে দাও, তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাবে। 2 NaOH 2 H2O আর 2 অ্যামোনিয়া। ক্লিয়ার? এরপরে দেখো কি চেয়েছে, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক দ্রবণ সহ উত্তপ্ত করলে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে? তো এখন এটা একটা ভুল আছে অঙ্কটা, অ্যামোনিয়াম সালফেটের পরিমাণটা দেওয়া নেই। অ্যামোনিয়াম সালফেটের পরিমাণটা হচ্ছে 26.4। অঙ্কটা একটু ভুল আছে, কারেকশন করে নিও। 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে এসটিপি তে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে? তাহলে অ্যামোনিয়াম সালফেটের ওজন দেওয়া আছে, তাহলে ওজন বের করে নাও। 2 ইন্টু নাইট্রোজেনের কত? 14, হাইড্রোজেনের 4, সালফেটের কত? সালফারের
32 প্লাস অক্সিজেনের 64, এটা করলে আসবে 14 4 18 2 36 প্লাস 32 প্লাস 64, এটা করলে আসবে 132, এটা করলে আসবে 132 গ্রাম। ক্লিয়ার? এরপর অ্যামোনিয়া বলেছে কত লিটার, তাহলে 1 মোল অ্যামোনিয়ার আয়তন 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন কত, 2 × 22.4 লিটার। তাহলে এখন ঐকিক নিয়মে দেখো করতে পারি যে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেটকে কৌষ্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া উৎপাদন হয়। একে কত, আর 26.4 গ্রামে কত। এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখিনি। আসছে 2 × 22.4 ডিভাইডেড বাই 132 × 26.4, 8.96 লিটার। তাহলে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে না, এটা 8.96 লিটার অ্যামোনিয়া উৎপাদন হবে। নেক্সট আসছি, এটা এমসিকিউ, এসটিপিতে 44.8 হবে। এটা এত লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত। তাহলে ভালো করে দেখো, যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাহলে আমরা মোল কনসেপ্টে দেখেছিলাম যে যদি গ্যাস হয় তাহলে 22.4 লিটারটা অ্যাপ্লিকেবল। তাহলে আমরা বলতে পারি 22.4 লিটার সমানে 1 মোল। একে কত, 1/22.4, আর 44.8 সমানে কত, 1/22.4 ডিভাইডেড বাই 44.8, এটা কাটাকুটি করলে আসবে 2, তাহলে অ্যান্সার হবে 2। কিছু না, 22.4 লিটার মানে 1 মোল, একে কত, 44.8 কত। ক্লিয়ার? নেক্সট, 10 গ্রাম CaCO3 কে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ কত হবে। তাহলে আবার বিক্রিয়া, CaCO3 কে HCl এর সাথে বিক্রিয়া করো, উৎপন্ন হবে CaCl2 প্লাস CO2 প্লাস জল। ব্যালেন্স করাই আছে, শুধুমাত্র 2HCl দিলেই হয়ে যাবে। এবারে কি বলেছে, তাহলে CaCO3 কত, 40, কার্বন 12, অক্সিজেন 48, তাহলে 40 40 80 82 8 40 40 80 90 92 8 100। আর CO2 এর পরিমাণ বলেছে, তার মানে CaCO3 এর পরিমাণ যেহেতু বলা আছে 10 গ্রাম, তাই আমরা এর পরিমাণটা বের করে নিলাম, মানে আণবিক ওজনটা। আর CO2 বলেছে, তো তাহলে CO2 এর পরিমাণ কত না, কার্বনের 12, অক্সিজেনের 16 দুগুণে 32, মানে 44। তার মানে আমরা বলতে পারি 100 গ্রাম CaCO3 কে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে CO2 উৎপন্ন হবে 44 গ্রাম। আর 10 গ্রামে কত, 44/100 × 10, তার মানে 4.4। এখানে অপশনে ভুল আছে, এটা 4.4 হবে, অতএব এটা হবে উত্তর, 4.4 গ্রাম। নেক্সট, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কত। আমরা অ্যান্সার দেখে দেখে এটা উত্তর করব। তাহলে বাষ্প ঘনত্ব D সমান কত দেওয়া আছে, 13, তাহলে আণবিক ভর বের করে নাও, 2D, তাহলে 2 × 13 26, তো এর সাথে ম্যাচ করিয়ে নাও, তার 26 হচ্ছে। C2H2 দেখো
কার্বনের কত 12 আর 2 আছে 12 দুগুণে 24 প্লাস হাইড্রোজেনের কত 2 সরি 1 আর 2 তাহলে 24 2 26 বাহ প্রথম অ্যান্সারটাই কারেক্ট অর্থাৎ C2H2 এর আণবিক ভর হলো 26 ক্লিয়ার তাহলে আণবিক সংকেত হলো C2H2 এই ছিল রাসায়নিক গণনার পুরো কমপ্লিট একটা লেকচার যেটা লেকচার 1 লেকচার 2 লেকচার 3 এর মাধ্যমে কমপ্লিট করলাম এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে